প্রথমবারের মতো আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টা কার্যালয়। জুলাই সনদ গণভোট ও নির্বাচন নিয়ে আসতে পারে স্পষ্ট বার্তা। বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার চলছে, অভিযোগ তারেক রহমানের। দ্রুতই 300 আসনে দলীয় প্রার্থী ঘোষণা হবে। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। 16 বছরেও ময়মনসিংহ 8 আসনে লাগানি উন্নয়নের ছোঁয়া, টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন চাইছেন বিভিন্ন দলের প্রার্থীরা। খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে গুলি ও বোমা হামলায় এক শিক্ষক নিহত, আহত কমপক্ষে 3 জন। এলাকায় থমথমে অবস্থা। গোয়েন্দা তথ্য থাকার পরও সাভারে ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ পুলিশ, ফেসবুকে ভাইরাল এআই ফুটেজ বলে দায় এড়ানোর চেষ্টা। তীব্র জনবল সংকটে ভুগছে সৈয়দপুর রেল মেরামত কারখানা, প্রায় 3000 পদের বিপরীতে কর্মী মাত্র 667 জন, নিয়োগের তাগিদ। এবং প্রথমবারের মতো নারী বিশ্বকাপে শিরোপা জিতল ভারত, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারালো শেফালি দীপ্তিরা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সোমবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে হবে এ সংবাদ সম্মেলন। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট ও আগামী নির্বাচন নিয়েও আসতে পারে বার্তা। সেই সঙ্গে প্রশাসন, নির্বাচন, বিচার ব্যবস্থা সংস্কারে সাম্প্রতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হতে পারে সংবাদ সম্মেলনে। বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ চক্র ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যথাসময়ে নির্বাচন হবে কিনা জনমনে এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। জানান, দ্রুতই 300 আসনের প্রার্থী ঘোষণা করা হবে। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। এর ফলে দলীয় আয়ের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করেছেন, যার মাধ্যমে আমাদের প্রবাসী সাথীরা তারা আরো সক্রিয়ভাবে, প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারবেন। আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব। বিএনপি সংস্কার চায় না বলে একটি পক্ষ মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন, স্বাধীনতার পর থেকে বিএনপি সবার আগে সংস্কার শুরু করেছে। আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে আওয়ামী লীগের মতো আরেকটি সংঘবদ্ধ চক্র ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে
হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। এ সময় দ্রুতই ৩০০ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্তের ঘোষণা দেন তারেক রহমান। এতে অগ্রাধিকার পাবে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতারা। দল যাকেই যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। নিজেদের বিরোধের সুযোগ যেন পতিত স্বৈরাচার নিতে না পারে সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে আলোচনার প্রস্তাব দিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, মানুষ সমঝোতা চায়, বিএনপির সঙ্গে কোনোভাবেই বিরোধিতায় জড়াবে না জামায়াত। রোববার সন্ধ্যায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাইম আফসানের রিপোর্ট। রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 18 অক্টোবর থেকে 5 আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এ সময় জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, বিএনপি ভেতরে ভেতরে আবারও স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা করছে। বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। এ সময় কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয়, প্রধান উপদেষ্টার দায়িত্ব জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো বলে মন্তব্য করেন আব্দুল্লাহ তাহের। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। এদিকে সন্ধ্যায় চলমান রাজনৈতিক সংকট নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেন দলটি। এ সময় সংকট সমাধানে বিএনপিকে জামাতের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাত ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে, তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছে আমরা তাদের সাথে আলোচনা করবো, একটা একদিন তখন এটা সার্বজনীন সকল দলের একটি মহাসির। এ সময় হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনের আগে গণভোট চায় না বলেও মন্তব্য করেন জামাতের এই শীর্ষ নেতা। আলোচনা চলতেছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের প্রতীক হিসেবে শাপলাকলি মেনে নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাও দিয়েছে দলটি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। এদিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের দিন দুটি দলের কাছে মুখ্য বিষয় হয়ে উঠেছে। আরও জানাচ্ছেন নাইম আফসান। রোববার বিকেল 3:15টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বৈঠকে বসে সিইসির সঙ্গে। বৈঠক শেষে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি মেনে নেওয়ার কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সেই সঙ্গে জানান, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলাকলি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা ৩০০ আসনে প্রার্থী দিব। এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নাসির উদ্দিন সরকারের বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন দলের সঙ্গে গোপন সম্পর্কের কথা তুলে ধরেন। আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে। গণতন্ত্রের যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত ওয়েতে সামনে যাওয়ার জন্য। এর আগে সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এক দল নির্বাচন পেছাতে চায়, আরেক দল সংস্কার। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা
দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক যেই বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আরপিও সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের উপর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সংসদীয় আরপিওর গেজেট না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অর্থবহ হবে না। চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানান ইসি সচিব। হাসান আল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দেশে এ পর্যন্ত প্রাপ্ত ভোটার 12,76,12,384 জন। চূড়ান্ত তালিকা মিলবে 18 নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে। আগামী 16 নভেম্বর থেকে নির্বাচন কমিশনের নতুন অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোটার হতে পারবেন। তালিকাভুক্তরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও জানান আখতার আহমেদ। যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের, তারা প্রবাসী ভোটার হিসেবে আমরা 16 নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করব অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে যেটা লঞ্চ করব, তার মাধ্যমে তারা নিবন্ধন করে করতে পারবেন। প্রশ্নের জবাবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের উপর ছেড়ে দেওয়ার কথা জানান ইসি সচিব। জানান, সংশোধিত আরপিওর গেজেট না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা অর্থবহ হবে না। উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে চলতি সপ্তাহেই কার্যক্রম শেষ হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শুরু করতে পারি। ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে বিগত ১৬ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়নে ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে উপজেলাটি। তাই নির্বাচনে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দলের প্রার্থীরা নেমেছেন প্রচারে। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন। পৌর শহরের গোলচত্বর থেকে 18 বাড়ি সহ অধিকাংশ সড়ক বেহাল থাকায় চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। সম্প্রতি মানববন্ধন করেও এসব সড়ক মেরামতে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অসুস্থ যেটুকু নিয়ে আসে এর চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে যায় হাসপাতালে পৌঁছতে গিয়ে। এখন গাড়িটা গর্তের উপর দিয়ে যায় আর পানি ছিটে পড়ে আমাদের শরীরে, গাড়ির চাকা ভাঙা যায়, বেরিং ছুটে যায়, এরকম প্রতিদিনই দুর্ঘটনা হইতেছে। তাই রাস্তা মেরামত সহ অবকাঠামোগত নানা উন্নয়নের মাধ্যমে ঈশ্বরগঞ্জকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই মধ্যে গণসংযোগে নেমেছেন বিএনপির 2 হেভিওয়েট নেতা। এদিকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালো। আর মনোনয়ন পেয়ে জোর প্রচার চালাচ্ছেন জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। তবে এখনো মাঠে দেখা যায়নি এনসিপিকে। আমাদের প্রথম কাজ হবে সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা। একটা এলাকায় যদি তার কমিউনিকেশন সিস্টেমটা ঠিক না থাকে তাহলে আলটিমেটলি ওভারঅল উন্নয়নটা সম্ভব না। আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে আমাদের আগামী প্রজন্মকে এডুকেট করা। মনোনয়ন বা যে কেউ দাঁড়াইলে কিন্তু জনগণের ভিতরে কিন্তু এই ফিলিংসটা আছে যে একটা ভালো, যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান লোকের প্রয়োজন। সকল ক্ষেত্রে আমি দেশের মানুষের পাশে ছিলাম। এলডিপির
মনোনীত মার্কা, সেই মার্কায় আমাকে জয়যুক্ত করবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। শুধু হিন্দু নয়, অন্যান্য দলের নেতা এবং কর্মীরাও এই দেশে নিরাপদে এবং শান্তিতে বসবাস করবে। এলাকার উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি বিপদে কাছে পাওয়া যাবে এমন প্রার্থীকে এ আসনের আগামীর দায়িত্ব দিতে চান ভোটাররা। যে ভালো কাজ করে ইচ্ছাগঞ্জ সবার পাশে থাকে, তবে আমরা চাই যে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন হোক, গ্রহণযোগ্য, যাতে পাবলিক জনগণ যাতে আমরা সুন্দরভাবে যাতে আমরা ভোট দিতে পারি। ময়মনসিংহ ৮ আসনে মোট ভোটার ৩,৪৪,৬২২। স্বাধীনতার পর থেকে এ আসনে জাতীয় পার্টি 5 বার এবং 3 বার করে জয় পায় বিএনপি ও আওয়ামী লীগ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনার কুয়েট রোড এলাকায় বিএনপি নেতা কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এমদাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। রোববার রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে পরপর 2টি বোমা নিক্ষেপ করে। পরে বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে। এতে মামুন, এমদাদ সহ 3 জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর শিক্ষক এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। গোয়েন্দা খবর থাকার পরও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে সাভারের আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা আরিচা মহাসড়কে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও তা এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে দায় এড়াতে চাইছে পুলিশ। তবে রাজনীতিক ও স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। দেওয়ান ইমনের রিপোর্ট। আজ 15 আগস্ট বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। ময়মনসিংহের আওয়ামী লীগের ব্যানারে শপথ গ্রহণের এই ভিডিও সাভারের বনগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বাংলো বাড়িতে ধারণ করা হয়। গেল 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর দিন এই শপথ বাক্য পাঠ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত 28 অক্টোবর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঘটনার রেশ কাটতে না কাটতেই 31 অক্টোবর শুক্রবার দুপুরে সাভারের রেডিও কলোনি এলাকায় আবারও ঢাকা আরিচা মহাসড়ক আটকে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয় পুলিশ প্রশাসন বলছে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও এআই দিয়ে তৈরি। 100 জন ফোর্স সিভিলে গোয়েন্দা হিসেবে পুরো সাভার এলাকা ছেড়ে রাখছি, একটা প্রাণীও বেরোনে। এটা এআই দিয়ে পাঠাচ্ছে। এটা আমি দুপুর থেকে সকাল থেকে মনিটরিং করছি। এই মিছিল অনেক পুরান, এআই দিয়ে ফেসবুকে প্রথমে বলছি, ওটা হ্যাক করছি, এরকম কোনো মিছিল হয় নাই। এলাকাবাসীর অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে মিছিল হচ্ছে বিভিন্ন স্থানে। ওই জায়গায় স্লোগান দিছে, মানে 50-60 গজ আসার পরেই তারপরে লগা চাওয়াল বাল, মানে কিছু চাল বালি এবে ঢুকলো, কিছু চাল বালি লোক ওবে ঢুকলো। মানে এনা হই হইল্লা করলো নেমাদের টাইম ওয়াক্ত। এই টাইমের মাঝে মনে করেন যে কি হয়েছে কইসিয়া ধরে টানে 15-20 জনের ঘর গেছে আবার দৌড়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পেতাত্তাদের ছত্রছায়ায় কর্মসূচি করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি। পুলিশ যদি শক্ত হয় তাহলে কখনো বা প্রশাসন যদি শক্ত হয় এইসব জটিকা মিছিল বা জঙ্গি মিছিল করা সম্ভব না। মিছিলটা যেখানে সংগঠিত হয়েছে সেখানে আমাদের লোকজন পাঠিয়েছি। ওইখানে আশেপাশে যারা দোকানদার ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই এখানে কি এই 2টার পরে কি কোনো মিছিল হয়েছে? বলতেছে হ্যাঁ, কয়েকজন লোক এসে মিছিল টিছিল করে চলে গেছে। তো এটা যদি আমাদেরকে বোকা বানানোর জন্য যদি এআই বলা হয় তাহলে এটা এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না। সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করা জরুরি বলেও জানান স্থানীয় রাজনীতিকরা। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
দেখছেন সংবাদ সকাল। ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে দেশের বৃহত্তম রেলকোচ মেরামতের ওয়ার্কশপ সৈয়দপুর কারখানা। একসময় দিনরাত প্রাণ চঞ্চলতা থাকলেও দক্ষ জনবলের অভাবে অনেকটাই থমকে গেছে কারখানার কার্যক্রম। এতে উৎপাদন সক্ষমতা নেমে দাঁড়িয়েছে অর্ধেকে, যার পেছনে প্রধান সমস্যা জনবল সংকট। প্রতিষ্ঠানটিতে 2859 পদের বিপরীতে জনবল আছে মাত্র 667 জন। সংকট সমাধানে রেলের বিধি অনুযায়ী নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ কর্মকর্তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দেশের প্রাচীনতম শিল্প প্রতিষ্ঠান সৈয়দপুর রেলওয়ে কারখানা, একসময় যেখানে কাজ করত 10,000-এর বেশি শ্রমিক। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠার পর দিনরাত চলত রেলের মেরামত, রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের কর্মযজ্ঞ। তবে আধুনিকতার ছোঁয়া না লাগায় দিন দিন জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। সৈয়দপুর উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় 110 একর জমির উপর স্থাপিত এই কারখানায় রয়েছে 26টি ওয়ার্কশপ। প্রয়োজনীয় মেরামত শেষে সারা দেশে রেল কোচ ও ওয়াগন সরবরাহ করে এই প্রতিষ্ঠান। তবে রেলের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত এই কারখানার প্রধান সমস্যা জনবল সংকট। আমাদের এখানে লোকবলের সংকট চরম সংকটের মধ্যে আছে। এই কারখানায় পুরাটাই লোকবলের সংকট আছে, তবে এখানে একটু বেশি। লোকবল কম, একদমই কম। এই 34 জন লোক নিয়ে, এই স্বল্প লোক নিয়ে এই ওয়াগন মেরামত করতে আমরা হিমশিম খাচ্ছি। এই কারখানায় 2859 পদের বিপরীতে বর্তমানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র 677 জন, যা মোট জনবল চাহিদার মাত্র 24%। কারখানাটি প্রতিষ্ঠার পর কর্মচারী নিয়োগে ছিল বিশেষ প্রক্রিয়া। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অধীনে সৈয়দপুর ওয়ার্কশপে ট্রেড অ্যাপ্রেন্টাইজ পদে নিয়োগ পেত 15 থেকে 18 বছরের তরুণরা। রেলওয়ে কোড অনুযায়ী ট্রেনিং একাডেমিতে 5 বছর প্রশিক্ষণ শেষে যোগ দিত কর্মক্ষেত্রে। তবে সরকারি চাকরির নিয়োগ বিধিমালায় পরিবর্তন আসায় জনবল হারাচ্ছে সৈয়দপুর ওয়ার্কশপ। খালাসি পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হলেও বেশিরভাগ আবেদনই করছে স্নাতক বা স্নাতকোত্তর যুবকরা। কিন্তু এখনকার যে ছেলেপেলেরা আসে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা ছেলেপেলে, এরা তো এই ময়লা ধরতে চায় না। এখানে ম্যাক্সিমামই হচ্ছে মানে উচ্চশিক্ষিত ছেলেপেলে, যারা এই 20তম গ্রেডের চাকরি তারা সহজে অ্যাডজাস্ট করতে পারে না। কারণ খালাসি নিয়োগ দিলে এই নতুন ছেলেপেলে ঘুরে ফিরে ওগুলোই মাস্টার্স পাস বলেন, অনার্স পাস বলেন, ওরাই চলে আসতেছে। যারা শিক্ষিত আছে তারা নিজেদের মুখেই বলতেছে যে আমরা এত দূর পড়ালেখা করে এই কাজ কেন করতে আসলাম। রেলওয়ের নিজস্ব বিধিমালায় নিয়োগ প্রক্রিয়া না হলে জনবল ধরে রাখা অসম্ভব বলছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক। এখানে যে কোচ মেরামত, ইঞ্জিন মেরামত বা এই কাজগুলো থাকে, ক্রেন মেরামত, এই কাজগুলো কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। এবং একটা জিনিস শেখার, টেকনিক্যাল জিনিস শেখার একটা ইফেক্টিভ লার্নিং এজ আছে। সব বয়সী লোকদের সব জিনিস আপনি শেখাতে পারবেন না। ইফেক্টিভ লার্নিং এজটা হলো 15 থেকে 18 বছর, বা আমরা 20-22 বছরের মধ্যেই ইফেক্টিভ লার্নিং এজ চলে যায়। তো এরপরে আপনি একজনকে যত চেষ্টা করেন তাকে সেই ইফেক্টিভ লার্নিং এজ দিতে, ইফেক্টিভ মানে তার কাছ থেকে তাকে শেখাতেও পারবেন না, তার কাছ থেকে আপনি রিটার্নও পাবেন না। রেলের বৃহত্তর স্বার্থে অচিরেই নিয়োগ প্রক্রিয়ায় নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। যেই কারখানায় একসময় দিনরাত কাজ করত প্রায় 10,000 কর্মচারী, সেই সংখ্যা আজ নেমে দাঁড়িয়েছে মাত্র 700 জনে। শুধুমাত্র জনবলের অভাবে নিস্তব্ধ সৈয়দপুরের এই কারখানা, যা হতে পারত বাংলাদেশ রেলওয়ের নতুন সম্ভাবনা। নীলফামারী থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের এক সাবেক চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বিগত 15 বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে এলাকায় গড়েছেন ত্রাসের রাজত্ব। তার অত্যাচারের প্রতিবাদ করলে ছাড়তে হতো এলাকা, নয়তো হতে হতো খুনের শিকার। ভুক্তভোগীরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও পাননি বিচার। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর গ্রামের কৃষক জসিম শেখ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই 2021 সালে প্রকাশ্য দিনের বেলায়
আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ও তার লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে যায় জসিমকে। পরে বাড়িতে আটকে রেখে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনার 4 বছর পেরিয়ে গেলেও ক্ষমতার প্রভাবে মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এমন খুনের বিচার চান পরিবার। আমি সাথে ওই তেল কাটা মারি বাতাস বাইরেছিল, ফুটে ফুটে আগিয়েছিল বলে আমার তো দেখাই নাই। আমি পাশে একটু নজর দিয়ে আমি আর ঠিক থাকতে পারছিলাম না। আইব চেয়ারম্যান ধরে নিয়ে যায়, আইব চেয়ারম্যানের বাড়ি পিলারের সাথে বাইরে মারপিট করেছে। আইব চেয়ারম্যানের 3টে ছেলে। মামলা পড়ার পরে হচ্ছে হুমকি দিচ্ছে আমারে যে কেস উঠানি লাগবে, কেস না উঠালে হচ্ছে মারবো। আমার ভাসুরের মারেওছে। ওরা উল্টা আমাদের দিকে বেশি চাপ দিচ্ছে যাতে কেসটা আমরা উঠাইনি। শুধু তাই নয়, জসিম হত্যার ঘটনায় চেয়ারম্যানের নামে মামলা করায় 4 বছর ধরে বাড়ি ছাড়া বড় ভাই হাশিম শেখ। মামলা তুলে নিতে প্রতিনিয়তই তাকে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। কেস আপোষ করার জন্য কাসরুল আলম সৈয়দ আমাকে সর্বোচ্চ চাপ সৃষ্টি করেন। যখন আমি রাজি না হই আমাকে হুমকি দেন যে তোকে মেরে ফেলা দেবো। বিগত 15 বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব গড়েছেন ইউপি চেয়ারম্যান আয়ুব আলী। এমন অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে আয়ুবের কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। খুব খারাপ জঘন্য প্রকৃতির লোক, এরা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। কারণ বিভিন্ন যে এখন বর্তমান নেতাদের কিছু ছত্রছায়ায় গিয়ে বাঁচার চেষ্টা করতেছে। এ বিষয়ে চেয়ারম্যান আয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। যদিও এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমার কাছে কেউ কোনো অভিযোগ করি নাই, এমনকি মৌখিকভাবে কেউ জানাই নাই। তো ওনারা যদি আমার কাছে অভিযোগ করে এই ব্যাপারে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত তার সব অপরাধের ন্যায় বিচার চান এলাকাবাসী। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছে। রোববার রাতে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে তুহিন বাসা থেকে হাঁটার জন্য বাহিরে বের হয়। এ সময় মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তুহিন দেওয়ান নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম, ঘটনার সত্যতা পেয়েছি। এখন কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অনুসন্ধান করছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। প্রায় 9 মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, ব্যবসায়ীরা কি বলছেন এবং পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে সরকারের যে 9 মাস উদ্যোগ, সেই উদ্যোগকে সাধারণ স্বাগত জানিয়েছে। তবে 9 মাস পর পর্যটন খুলে দেওয়া হলেও আমরা গত 3 দিন করে সেন্ট মার্টিনে কোন পর্যটক এসেছেন এখন পাইনি, কোনো পর্যটককে দেখিনি। তবে দীর্ঘ 9 মাস বন্ধ থাকার ফলে এখানকার জীব বৈচিত্র্য যেটি সেটি আসলে একটা পরিবর্তন হয়েছে, এমনটি বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা যে স্পটটিতে আছি সেন্ট মার্টিনের পশ্চিম এলাকায়, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানকার যে ফুটবল ঢেউগুলো শৈবালে আসতে পড়তে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঝিনুক এবং বিভিন্ন পোকা মাকড় আসলে সাগরে আমরা বিচরণ করতে দেখতে পাচ্ছি। তবে একটি বিষয় বলে রাখি, এখানকার যে 12টি শর্তে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের জন্য সরকার বলেছেন, সেই 12টি শর্ত কঠোরভাবে পালনের জন্য
এখানকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে যাতে করে এই যে আজকে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস যে সেন্ট মার্টিনের পর্যটন ঘাটতি দেখা হচ্ছে, সেই ঘাটতি যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, যারা তাদের প্রভাব যাতে না পড়ে, সেই বিষয়টি আসলে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে দেখা হচ্ছে যাতে করে এখানকার যে জীব বৈচিত্র্য যাতে ধ্বংস না হয় সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সেন্ট মার্টিন থেকে সর্বশেষ। ধন্যবাদ নয়ন আপনাকে। দর্শক, সেন্ট মার্টিনে পর্যটকদের উপস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক। ভারতের রাজস্থানে বাস লরি সংঘর্ষে বাসের 18 যাত্রী নিহত হয়েছে। আহত 3 জনকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। স্থানীয় পুলিশ বলছে, রোববার জয়পুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ফালোদি জেলায় পার্ক করা ট্রেলারের সঙ্গে বাসের ধাক্কা লাগার পর এই দুর্ঘটনা ঘটেছে। তবে বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণে ধাক্কা লেগেছে কিনা এ বিষয়ে তদন্ত চলছে। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। অপারেশন সিঁদুরের ঘোট থেকে পাকিস্তান এবং কংগ্রেস বের হয়ে আসেনি। রোববার বিহার বিধানসভার নির্বাচনী প্রচারণার জনসভায় বিরোধী দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রীয় জনতা দল আরজেডি ও কংগ্রেস জোটের মধ্যে বিরোধের কথাও বলেন তিনি। এদিকে নির্বাচনী প্রচারণায় মৎস্যজীবীদের সঙ্গে পুকুরে মাছ ধরতে নামেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আরবিদ আফসারের রিপোর্ট। বিহারের বিধানসভার নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের মন জয় করতে নৌকা থেকে পুকুরে ঝাঁপ দিলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। রোববার বেগুসরাই শহরে উপস্থিত শতাধিক মানুষের সামনে খেটে খাওয়া মৎস্যজীবীদের সঙ্গে ধরেন মাছও। ভিন্নধর্মী প্রচারণা নেট দুনিয়ায় নজর কেড়েছে সবার। রাহুলের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানাইয়া কুমার ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী মুকেশ সাহানি। মাছ ধরা শেষে বিরোধী দলীয় নেতার সঙ্গে ছবি তুলেন মৎস্যজীবীরা। এ সময় অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন কংগ্রেস নেতা। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কংগ্রেসকে এক আসনে বসিয়ে জনসভায় বিরোধী দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেনে আনেন অপারেশন সিঁদুরের কথা। ভারতীয় সেনাবাহিনীর সাফল্য সত্ত্বেও কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল এতে অসন্তুষ্ট। অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানে যখন বিস্ফোরণ হয় তখন কংগ্রেসের ঘুম উড়ে যায়। এখন পর্যন্ত পাকিস্তান এবং কংগ্রেস অপারেশন সিঁদুরের ঘোর থেকে বের হয়ে আসেনি। একই সঙ্গে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি ও কংগ্রেস জোটের মধ্যে বিরোধের কথা তুলে ধরেন তিনি। মনোনয়নের আগের দিন কংগ্রেসের হাত থেকে মুখ্যমন্ত্রীর পদ রাষ্ট্রীয় জনতা দল ছিনিয়ে নিয়েছে। কংগ্রেস কখনোই চায়নি যে আরজেডি থেকে মুখ্যমন্ত্রী নেওয়া হোক। দুপক্ষের মধ্যে বিরোধ এত বেড়েছে যে নির্বাচন শেষে তারা একে অপরের মাথা ফাটাবে। এরা কখনোই বিহারের উন্নতি করতে পারবে না। এ পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনী হাওয়া অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রচারণা চালাচ্ছে দলগুলো। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুদানে আরএসএফ এর ভয়াবহ নির্যাতনের চিত্র সামনে এনেছে দারফুর ও এল ফাশের থেকে পালিয়ে আসা লোকজন। তাদের কাছে চাওয়া হয় মুক্তিপণ। মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় হত্যা করা হয়েছে শতাধিক মানুষকে। জাতিসংঘ বলছে কয়েকদিনেই বাস্তুচ্যুত 1 কোটির বেশি মানুষ। ফাতেমা তাসনিমের রিপোর্ট। সুদানের সাম্প্রতিক ভয়াবহতা কাটা দেবে যে কারো শরীরে। সময়ের সঙ্গে বেরিয়ে আসছে নৃশংস চিত্র। আধা সামরিক র্যাপিড ফোর্সেস আরএসএফ এর নির্যাতন থেকে যারা পালিয়ে এসেছে তাদের মুখে শোনা যাচ্ছে ভয়াবহ বর্ণনা। দারফুর অঞ্চলে শক্ত ঘাঁটি ও 18 মাস অবরোধ ভেঙে সেনাবাহিনীর কবজা থেকে সম্প্রতি নিয়ন্ত্রণে নেয় আরএসএফ। ওই লড়াইয়ের সময় দারফুর থেকে পালিয়েছে বহু মানুষ। অনেকের কোনো হদিসই নেই। সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক হন হাজারো মানুষ। 300 জনের একটি দল থেকে জীবিত ফিরেছেন আলখির ইসমাইল। অপহরণকারীদের একজন তার সহপাঠী হওয়ায় মুক্তি পায় সে।
পালিয়ে আসাদের আরেকজন ফাতিমা আব্দুল রহিম জানান, তার পেছনে আসা মেয়েদের ধর্ষণ করে আরএসএফ। ওই সময় পালিয়ে আসেন তিনি। ক্যাম্পে চলে মারধর ও লুটপাট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, 200 জনের মধ্যে মাত্র 4 জন মুক্তিপণ দিলে বেঁচে যান। আরেক নারী বলেন, তার সামনে স্বামীকে গুলি করা হয়, কেননা শুধু স্ত্রী ও সন্তানদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য ছিল তার। সাধারণ মানুষের উপর ধর্ষণ ও গণহত্যার অভিযোগ এনেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। সংঘাতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত 1 কোটিরও বেশি মানুষ। জাতিসংঘের তথ্যমতে কর্দোফান থেকে পালিয়ে এসেছে প্রায় 36,000 মানুষ। এল ওবায়দ এখনও সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। তাই কর্দোফান সেনা ও আরএসএফ এর পরবর্তী যুদ্ধক্ষেত্র হতে পারে এমন আশঙ্কা জাতিসংঘের। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার খবর। 25 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 50 ওভারে ভারত তোলে 298 রান, যেখানে শেফালি খেলেন 87 রানের ঝলমলে ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা নেন সর্বোচ্চ 3 উইকেট। 299 রানের টার্গেটে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা, যেখানে লরা ওয়ালভার্ট করেন 98 বলে 101 রান। শেষ পর্যন্ত 246 রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা একাই নেন 5 উইকেট, আর শেফালি বর্মা পান 2টি। ম্যাচ সেরার পুরস্কার পান দীপ্তি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।